সবাইকে এই চ্যানেলে স্বাগত। মেডিয়েভাল হিস্ট্রি বা মধ্যকালীন ভারতের ইতিহাস থেকে আসা WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই গোলাম বংশ বা দাস বংশ বা মামলুক বংশ থেকে শুরু করি। 2023 সালে WBCS প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে দিল্লির কোন সুলতান নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি তৈরি করেছিলেন? তো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি তৈরি করেছিলেন বলবন। গোলাম বংশের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বলবনের সময় ভারতের উত্তর পশ্চিম থেকে এই এরিয়াতে চেঙ্গিস খানের আক্রমণ হতো, আর চেঙ্গিস খান যাতে ভারতের মূল এরিয়াতে আসতে না পারে তার জন্য তার এক ছেলে মেহমুদকে এই এরিয়াতে সুবেদার হিসেবে রেখেছিল। বলবনের দুই ছেলে ছিল, মেহমুদ আর বুগরা খান। মেহমুদ ছিল পাঞ্জাবের মুলতান এরিয়া, এই এরিয়াতে সুবেদার, আর বুগরা খান ছিল বাংলার এই এরিয়াতে সুবেদার। বলবন মেহমুদকে এই এরিয়াতে সুবেদার বানিয়েছিল যাতে চেঙ্গিস খান এই এরিয়ার উপর আক্রমণ করে এখান থেকে চলে যায়, ভারতের মূল এরিয়াতে না আসে। তো মেহমুদকে এই এরিয়াতে রাখা, এটাই ছিল বলবনের নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি বা উত্তর পশ্চিম দিকের সাম্রাজ্য নীতি। এছাড়া 2022 এবং 2021 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ইকতা প্রথা কে চালু করেন? ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুৎমিশ। ইকতা প্রথায় তার রাজ কর্মচারীদের বেতনের পরিবর্তে জমি দেওয়া হতো এবং ওই জমি যারা পেতেন তাদেরকে বলা হতো ইকতাদার। তবে ইকতাদারের আরো একটা নাম ছিল, ইকতাদারদের মুক্তিস নামেও ডাকা হতো। কি বললাম? মুক্তিস। ইকতাদারের আরেক নাম মুক্তিস। 2018 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল চহলগানে বা চল্লিশা দলের প্রভাব কে সমাপ্ত করে দিয়েছিলেন? তো চল্লিশা দলের প্রভাব সমাপ্ত করে দিয়েছিলেন বলবন। 18 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে কুতুব মিনারের কাজ কে সম্পূর্ণ করেছিলেন? তো কুতুব মিনারের কাজ শেষ করেন ইলতুৎমিশ। কুতুব মিনারের কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক আর শেষ করেন ইলতুৎমিশ। 2015 সালের প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে এর ভেতর কে দাস ছিল না? এই দিয়ে 4টি অপশন ছিল। অপশনে বলা ছিল কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া আর বলবন। এদের ভেতর কে দাস ছিল না? তো এদের ভেতর দাস ছিল না রাজিয়া। রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা, কিন্তু বাকি যে তিনজন অর্থাৎ কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ আর বলবন, এই তিনজনেই কারোর না কারোর দাস ছিলেন। 2014 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে করেন? সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে। 2013 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল দাস বংশের প্রতিষ্ঠাতাকে। তো দাস বংশের প্রতিষ্ঠাতা আর সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই দুটোই হলেন কুতুবউদ্দিন আইবক। 2013 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে জালালউদ্দিন মাংবার্নে কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? তিনি ছিলেন খোরাজমি সাম্রাজ্যের শাসক। দিল্লি সুলতানি সাম্রাজ্যে যখন রাজা ছিলেন ইলতুৎমিশ, তখন উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান, ইরান এই এরিয়াতে ছিল খোরাজমি সাম্রাজ্য, আর এর রাজা ছিলেন জিয়াউদ্দিন মাংবার্নি বা জালালউদ্দিন মাংবার্নি। 1221 সালে জালালউদ্দিন মাংবার্নের উপর চেঙ্গিস খানের আক্রমণ হয়, তখন চেঙ্গিস খান ইলতুৎমিশের দরবারে চলে আসে, কিন্তু ইলতুৎমিশ তাকে স্মরণ না দিয়ে অন্যদিকে পাঠিয়ে দেয়। ফলে চেঙ্গিস খানের আক্রমণ থেকে ইলতুৎমিশের এই সাম্রাজ্য বেঁচে যায়। 2011 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে চেঙ্গিস খান যখন আক্রমণ করেছিলেন তখন দিল্লি সাম্রাজ্যের শাসনে কে ছিল? তাহলে এই যে বললাম যে চেঙ্গিস খান যখন আক্রমণ করেছিল তখন দিল্লি সাম্রাজ্যের শাসনে ছিল ইলতুৎমিশ। 2011 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কে? কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক তার গুরু বখতিয়ার কাকির স্মরণে। তবে এই কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন আফগানিস্তানের একটি স্ট্রাকচার দেখে। আফগানিস্তানে হরি নদীর পাশে একটি স্তম্ভ বা মিনার রয়েছে, মিনারেত অফ জাম। কি বললাম? মিনারেত অফ জাম। এটাকে দেখেই কুতুবউদ্দিন আইবক তার গুরু বখতিয়ার কাকির স্মরণে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন। 2010 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ইকতা শব্দের অর্থ কি? এখানে 4টি অপশন ছিল, তার ভেতর একটি অপশন ছিল যে বেতনের পরিবর্তে জমি এবং ওই জমি থেকে ট্যাক্স তোলার দায়িত্ব, এটাকেই বলা হতো ইকতা। তো ইকতা শব্দের অর্থ হলো এটাই যে কোনো একজন ব্যক্তিকে তার বেতনের পরিবর্তে কিছুটা জমি দিয়ে দেওয়া হবে, সে সেই জমির দেখভাল করবে এবং সেখান থেকে যা কর উঠবে সেটা সংগ্রহ করবে। 2010 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করে? তো চেঙ্গিস খানের আক্রমণ হয় 1221 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের সময়। চেঙ্গিস খানের আক্রমণের ফলে একটা যুদ্ধ হয়, ব্যাটেল অফ ইন্দাস। কি বললাম? ব্যাটেল অফ ইন্দাস। চেঙ্গিস খানের আক্রমণের ফলে যুদ্ধ, ব্যাটেল অফ ইন্দাস 1221 সালে। তখন দিল্লিতে শাসক ছিল ইলতুৎমিশ। 2022 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে সিজদা ও পাইবোস এই দুটো প্রথা কে চালু করেছিলেন? এই দুটো প্রথা চালু করেছিলেন বলবন।
সিজদা শব্দের অর্থ হলো যে রাজার সামনে মাথা নিচু করা, আর পাইবস শব্দের অর্থ হলো যে রাজার পা চুম্বন করা। বলবন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলেছিলেন এবং তার নিজের প্রতি এই সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। 2022 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠা হয়। সুলতানি শাসন প্রতিষ্ঠা হয় 1206 খ্রিস্টাব্দে। 2022 আর 2017 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে লাগ বক্স কাকে বলা হতো। তো লাগ বক্স বলা হতো কুতুবউদ্দিন আইবককে, কারণ তিনি দান করার সময় লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন। 2022 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে দিল্লি সাম্রাজ্যে প্রথম মহিলা শাসক কে ছিলেন। তো প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতান। 2022 আর 2020 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে তবকাতে নাসরি এর লেখক কে। তো তবকাতে নাসরি লিখেছিলেন মিনহাজ উস সিরাজ। কুতুবউদ্দিন আইবকের সময় দুজন কবি ছিলেন, মিনহাজ উস সিরাজ আর হাসান নিজামী। মিনহাজ উস সিরাজ আর হাসান নিজামী। মিনহাজ উস সিরাজ লিখেছিলেন তাবকাতে নাসরি আর হাসান নিজামী লিখেছিলেন তাজ উল নাসরি। 2020 সালের মেন্সে প্রশ্ন এসেছিল টাকা, জিত্তল এগুলি কে প্রচলন করেন। টাকা আর জিত্তল প্রচলন করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় দুটো মুদ্রার প্রচলন হয়, টাকা আর জিত্তল। টাকা ছিল রূপোর মুদ্রা আর জিত্তল ছিল তামার মুদ্রা। 2017 আর 2016 সালের মেন্সে প্রশ্ন এসেছিল ক্রপ অফ 40 বা চহলগানি কে তৈরি করেছিলেন। তো চহলগানি বা 40 দল তৈরি করেছিলেন ইলতুৎমিশ। 2015 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে ইকতাদারদের আরেক নাম কি। ওই যে সেই প্রথমে বললাম যে ইকতাদারদের আরেক নাম হলো মুক্তিস। তো দাস বংশ থেকে এই ধরনের প্রশ্ন এসেছে। এরপর যদি খলজি বংশ থেকে দেখি, 2023 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে দক্ষিণ ভারত জেতার জন্য সুব্যবস্থিতভাবে সৈন্য অভিযান কে করেছিল। তো দাক্ষিণাত্য জেতার জন্য সুব্যবস্থিতভাবে আক্রমণ করেছিল আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তার সেনাপতি মালিক কাফুরকে দক্ষিণ ভারত পাঠিয়েছিল জয় করার জন্য। 2023 সালের প্রিলিমিনারিতে আরো একটি প্রশ্ন এসেছিল যে প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয়। তো প্যারট অফ ইন্ডিয়া বলা হয় আমির খুসরোকে। 2022 সালের প্রিলিমিনারিতে এই যে 5টি বংশ, গোলাম বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ আর লোদি বংশ, এই 5টা বংশের নাম বিভিন্নভাবে সাজিয়ে দেওয়া ছিল এবং তাদেরকে পরপর সাজানোর কথা বলা হয়েছিল। তো পরপর সাজালে এই ক্রোনোলজিক্যাল অর্ডারটা হলো গোলাম, খলজি, তুগলক, সৈয়দ আর লোদি। 2021 সালের প্রিলিমিনারিতে একটি প্রশ্ন ছিল এবং সেখানে 4 জন রাজার নাম বলা ছিল, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন আর আলাউদ্দিন খলজি। এবং প্রশ্নে বলা ছিল যে এর ভেতর কোন সুলতান দাস ছিল না। তো এর ভেতর দাস ছিল না আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিল জালালউদ্দিন খলজির ভাইপো। 2020 সালের প্রিলিমিনারি আর 2022 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে আলাই দরওয়াজা কে তৈরি করেন। তো আলাই দরওয়াজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। গোলাম বংশের সময় কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিলেন কুব্বাতুল ইসলাম মসজিদ। সেই মসজিদের সামনে প্রবেশদ্বার বা আলাই দরওয়াজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। এখন এই যে যতগুলো প্রশ্ন বললাম, এই প্রত্যেকটা প্রশ্নেই 4টি করে অপশন ছিল। তো সেই অপশনে না গিয়ে তোমাদেরকে ডাইরেক্ট ওই প্রশ্নের উত্তর দেওয়াটাই বেটার, কারণ এতে তোমাদের নিজেদের প্রতি কনফিডেন্স বাড়বে। তো 2020 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে দক্ষিণ ভারত জেতার জন্য আলাউদ্দিন খলজি তার কোন সেনাপতিকে পাঠিয়েছিল। দক্ষিণ ভারত জেতার জন্য এসেছিল মালিক কাফুর। আলাউদ্দিন খলজির 4 জন সেনাপতি ছিল, উলুগ খান, নুসরাত খান, জাফর খান আর মালিক কাফুর। এর ভেতর নুসরাত খান আর উলুগ খানকে এই এরিয়া দখলের দায়িত্ব দিয়েছিল। জাফর খানকে পাঠিয়েছিল উপরের এই এরিয়াতে মঙ্গলদের সাথে লড়াই করার জন্য, আর দক্ষিণ ভারত জেতার জন্য পাঠিয়েছিল মালিক কাফুরকে। এই রিলেটেডই 2019 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে মালিক কাফুর কার সেনাপতি বা গভর্নর ছিলেন। তো মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির গভর্নর বা সেনাপতি। 2018 সালের প্রিলিমিনারি আর 2022 সালের WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে মার্কেট কন্ট্রোল করার পলিসি কে বাস্তবায়ন করেছিলেন। তো মার্কেট কন্ট্রোল করার জন্য পলিসি তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। তিনি এই মার্কেট কন্ট্রোল বা বাজার নিয়ন্ত্রণ করার জন্য একটা নতুন বিভাগ খুলেছিলেন, দিওয়ানে রিয়াসত। কি বললাম? দিওয়ানে রিয়াসত। আর বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত অফিসার বা বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ করেছিলেন তাদেরকে বলা হতো শাহানাই মান্ডি। কি বললাম? বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত অফিসার তাদেরকে বলা হতো শাহানাই মান্ডি। আর বাজার নিয়ন্ত্রণ করার জন্য গুপ্তচর রেখেছিলেন যাদেরকে বলা হতো মুনহিয়ান্স। কি বললাম? বাজার নিয়ন্ত্রণ করার জন্য গুপ্তচর মুনহিয়ান্স আর অফিসার শাহানাই মান্ডি।
2016 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল দক্ষিণ ভারতে প্রথম মুসলিম আক্রমণ কে করেন। তো দক্ষিণ ভারতে প্রথম মুসলিম আক্রমণ হয় জালালউদ্দিন খলজির দ্বারা। জালালউদ্দিন খলজি তার ভাইপো আলাউদ্দিন খলজিকে দক্ষিণ ভারত আক্রমণ করার জন্য পাঠিয়েছিল এবং প্রথম আক্রমণ হয় মহারাষ্ট্রের এই এরিয়াতে যাদব বংশের ওপর। 2010 সালের প্রিলিমিনারি, 2018 সালের মেন্স আর 2017 সালের মেন্সেও একটি প্রশ্ন ছিল যে সিকান্দারের সানে বা সেকেন্ড আলেকজান্ডার কে উপাধি গ্রহণ করতে চেয়েছিলেন। তো সেকেন্ড আলেকজান্ডার বলা হয় বা সেকেন্ড আলেকজান্ডার উপাধি বা সিকান্দারের সানে উপাধি গ্রহণ করতে চেয়েছিলেন আলাউদ্দিন খলজি। 2020 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে আলাউদ্দিন খলজির সময় যখন মালিক কাফুর দক্ষিণ ভারত আক্রমণ করেছিল তখন প্রথম সম্মুখীন হয় রামচন্দ্র দেব বা রামচন্দ্র যাদবের সাথে। তো এই রামচন্দ্র দেব বা রামচন্দ্র যাদব কোন বংশের রাজা ছিলেন? তো রামচন্দ্র দেব ছিলেন যাদব বংশের রাজা। এই যে এই এরিয়াতে ছিল যাদব বংশ, এই যাদব বংশের রাজা ছিল রামচন্দ্র দেব। এখানে রামচন্দ্র দেব মালিক কাফুরের সাথে খুবই বীরত্বের সাথে লড়াই করে এবং তার বীরত্বের খবর পেয়ে আলাউদ্দিন খলজি রামচন্দ্র দেবকে ছেড়ে দেন। কিন্তু এরপরে রামচন্দ্র দেবের মেয়ে জত্তপলি তার সাথে আলাউদ্দিন খলজির বিবাহ হয়। তো রামচন্দ্র দেব ছিলেন এখানে যাদব বংশের। এই যাদব বংশের এই এরিয়াটাকে বলা হতো দেবগিরি বা দৌলতাবাদ। দেবগিরি বা দৌলতাবাদে যাদব বংশের রাজা ছিল রাজা রামচন্দ্র দেব। 2019 সালে WBCS মেন্সে প্রশ্ন ছিল যে স্ট্যান্ডিং আর্মি কে তৈরি করেছিলেন? স্ট্যান্ডিং আর্মি বা স্থায়ী সৈন্য তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির আগে রাজার যে সমস্ত সৈন্য সেগুলি ইকতাদারদের কন্ট্রোলে থাকতো, কিন্তু আলাউদ্দিন খলজি ক্ষমতায় এসে ইকতা প্রথাকে সমাপ্ত করে দেয় এবং তাদের কাছে যে সমস্ত সৈন্য রয়েছে কিছু সৈন্য রেখে বাকি সৈন্যকে নিজের আন্ডারে নিয়ে আসে স্ট্যান্ডিং আর্মি বা স্থায়ী একটা সৈন্যবাহিনী গঠন করার জন্য। এবারে তুগলক বংশ থেকে আসা প্রশ্নগুলো একটু দেখে দিই। 2021 আর 2011 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন। তিনি ভারতে প্রায় 6 বছর মতন ছিলেন। আর ইবন বতুতার যেহেতু ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাই মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে ডাক বিভাগের দায়িত্ব দিয়ে দেন আর দিল্লির কাজী পোস্ট বা জাজের পোস্টে বসিয়ে দেন। 2017 সালের প্রিলিমিনারি আর 2022 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে দিল্লি থেকে দেবগিরি রাজধানী পরিবর্তন কে করেছিলেন? তো এই রাজধানী পরিবর্তনের ঘটনা করেন মোহাম্মদ বিন তুগলক। এই যে এইখানে ছিল দেবগিরি বা দৌলতাবাদ, দিল্লি থেকে এই দৌলতাবাদ তার রাজধানী পরিবর্তন করতে চেয়েছিলেন এবং তার জন্য অগ্রসর হয়েছিলেন মোহাম্মদ বিন তুগলক। 2016 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে তকভি প্রথাটা কি? তো তকভি প্রথাটা ছিল কৃষকদের ঋণ নেওয়ার ব্যবস্থা। মোহাম্মদ বিন তুগলক কৃষকদের অবস্থা আরো উন্নত করার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন তকভি। আর কৃষকদের অবস্থা আরো ভালো করার জন্য নতুন একটি বিভাগও খুলেছিলেন, তাকে বলা হতো দিওয়ানে কোহি। দিওয়ান মানে হলো বিভাগ। বর্তমানে যেরকম মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট হয় সেই রকম তখন ছিল দিওয়ান বা বিভাগ। 2012 সালের প্রিলিমিনারি আর 2022 সালের WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে তারিকে ফিরোজ শাহী এটা কার লেখা? তারিকে ফিরোজ শাহী লিখেছিলেন জিয়াউদ্দিন বারানি। জিয়াউদ্দিন বারানি লিখেছিলেন তারিকে ফিরোজ শাহী। এই তারিকে ফিরোজ শাহীতে বলবনের সময়কাল থেকে ফিরোজ শাহ তুগলক এই 8 জন রাজার সম্পর্কে লেখা। 2011 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে দাসদের জন্য আলাদা বিভাগ কে খুলেছিলেন? দাসদের জন্য আলাদা বিভাগ খুলেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের দরবারে সব থেকে বেশি দাস বা কর্মচারী ছিল এবং তাদেরকে পরিচালনা করার জন্য নতুন একটা বিভাগ খুলেছিলেন দিওয়ানে বন্দেগানি। 2022 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে ইবন বতুতার লেখা গ্রন্থের নাম কি? তো ইবন বতুতা লিখেছিলেন রেহেলা। এই রেহেলা গ্রন্থ বা রেহেলা এই পুস্তকে ইবন বতুতা তার জীবনের সমস্ত ভ্রমণ কাহিনী লিখেছিলেন। 2020 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল গাজী মালিক কার নাম ছিল? তো গাজী মালিক ছিল গিয়াসউদ্দিন তুগলকের আরেক নাম। 2020 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে দিওয়ানে খেওরাত এই বিভাগটা কে চালু করেছিলেন? দিওয়ানে খেওরাত চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক। সমাজে দান ধ্যান করার জন্য এবং সমাজ সেবা করার জন্য এই বিভাগ খোলা হয়েছিল দিওয়ানে খেওরাত। এখানে রাজা নিজে দান করতেন এবং তার সাম্রাজ্যের বাকি লোকদেরও বলতেন এখানে দান করার জন্য। বর্তমানে যেরকম বিভিন্ন ফান্ড হয় যেমন PM কেয়ার ফান্ড, সেই রকমই একটি ফান্ড তৈরি করেছিলেন দিওয়ানে খেওরাত। এই রকমের শুনতে খলজি বংশের সময় একটা বিভাগ ছিল দিওয়ানে রিয়াসাত। খলজি বংশের সময় দিওয়ানে রিয়াসাত আর তুগলক বংশের সময় দিওয়ানে খেওরাত।
দিওয়ানে খেওরাত হচ্ছে দান ধ্যানের জন্য, আর দিওয়ানে রিয়াসাত হলো বাজার নিয়ন্ত্রণ করার জন্য। 2017 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে মোহাম্মদ বিন তুগলক কোন নদীর পাশে প্রায় 2.5 বছর ধরে একটা অস্থায়ী ঘর বা ক্যাম্প বানিয়েছিলেন। তো মোহাম্মদ বিন তুগলক তার জীবনকালে গঙ্গা নদীর পাশে এক জায়গায় 2.5 বছর মতন ছিলেন। 2017 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে ব্রাহ্মণদের উপর জাজিয়া কর কে চালু করেছিলেন। তো ব্রাহ্মণদের উপর জাজিয়া কর চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের আগে যে জাজিয়া কর নেওয়া হতো তাতে 5 ধরনের লোককে এই জাজিয়া করের আওতা থেকে বাইরে রাখা হতো: ব্রাহ্মণ, বৃদ্ধ, বিকলাঙ্গ, বাচ্চা আর নারী। এর ভেতর এই ব্রাহ্মণদের উপর জাজিয়া কর চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এরপরে আছে সৈয়দ বংশ। তবে সৈয়দ বংশ থেকে তেমন কোনো প্রশ্ন WBCS এ আসেনি। আর এই সমস্ত বংশ সম্পর্কে আমরা খুব ছোট করে এবং খুব সহজ ভাষায় পুরো ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্টে চেক করতে পারো। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে বুঝতে পারলে বা লেকচারগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক দিও, ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত দিও, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের ভিডিও ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমাদের মেইন টপিকে আসি। এরপরে আসি লোদি বংশ নিয়ে। লোদি বংশ থেকে প্রশ্ন খুব কমই এসছে। 2023 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে পানিপথের প্রথম যুদ্ধ কার কার ভিতর হয়। তো পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর আর লোদি বংশের রাজা ইব্রাহিম লোদির ভেতর। 2023 আর 2012 সালে WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে লোদি বংশের শেষ শাসক কে ছিল। তো লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদিকে সরিয়ে দিয়ে ওই লোদি বংশের জায়গায় নতুন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে যায়, মুঘল সাম্রাজ্য। 2022 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। কার কার ভেতর? বাবর আর ইব্রাহিম লোদির ভেতর। 2020 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে এই লোদি বংশের প্রতিষ্ঠাতাকে। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। লোদি বংশের 3 জন রাজা আসেন: বহলুল লোদি, সিকান্দার লোদি আর ইব্রাহিম লোদি। বহলুল লোদি প্রতিষ্ঠাতা, ইব্রাহিম লোদি শেষ শাসক, শ্রেষ্ঠ শাসক সিকান্দার লোদি। এবার দিল্লির সুলতানি শাসন তো হলো, কিন্তু দিল্লির সুলতানি শাসন শুরু হওয়ার আগে কিভাবে এলো, মানে মুসলিম আক্রমণ। ভারতে মুসলিম আক্রমণ থেকেও কিছু প্রশ্ন এসছে, সেইগুলো একটুখানি বলি। 2018 সাল আর 2011 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল কিতাব উল হিন্দ কার লেখা। তো কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ এটি লিখেছিলেন আল বারুনি। গজনির শাসক ছিলেন মেহমুদ গজনি। মেহমুদ গজনির কাছে 3 জন ইতিহাসবিদ ছিলেন: উতবি, ফিরদৌসি আর আল বারুনি। এর ভেতর এই আল বারুনি লিখেছিলেন কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। তবে ইতিহাসবিদ হওয়ার পাশাপাশি আল বারুনি দার্শনিক এবং গণিতজ্ঞও ছিলেন। 2017 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ভারতে প্রথমবার মুসলিম আক্রমণ কবে হয়। তো নরমালি আমরা জানি যে প্রথমবার মুসলিম আক্রমণ হয় 712 খ্রিস্টাব্দে ভারতের এই এরিয়াতে মোহাম্মদ বিন কাসিম দ্বারা। মোহাম্মদ বিন কাসিম দ্বারা 712 খ্রিস্টাব্দে এই সিন্ধ প্রদেশ আক্রমণ হয়, কিন্তু তার আগেও ভারতে মুসলিম আক্রমণ হয়েছে 629 খ্রিস্টাব্দে। এইখানে এই যে কেরালা উপকূল, এটাকে বলা হয় মালাবার উপকূল। এই উপকূলে প্রথমবার মুসলিম আক্রমণ হয়েছিল 629 খ্রিস্টাব্দে। ভারতের এই যে উপকূল এরিয়া, এটাকে আমরা এই ম্যাপে যদি দেখি, এইটা হচ্ছে ভারতের উপকূল এরিয়া। এখান থেকে আরবের দেশগুলির সাথে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য হতো, ফলে এই আরব থেকে প্রথমবার মুসলিম আক্রমণ হয়েছিল মালাবার উপকূলে। 629 খ্রিস্টাব্দে আরব থেকে মুসলিম আক্রমণ হয় প্রথম এই মালাবার উপকূলে। 2013 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে মোহাম্মদ বিন কাসিম কবে সিন্ধ প্রদেশ নিয়ে নেয়। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধ প্রদেশ আক্রমণ করে, ফলে এটা নিয়ে নেয়। তারপর এই এরিয়াতে ছিল মুলতান, 713 খ্রিস্টাব্দে গিয়ে এই মুলতান এরিয়া নিয়ে নেয়। 2013 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল 1002 থেকে 1030 সাল এই সময়ের ভেতর গজনি কতবার ভারত আক্রমণ করেছিল। তো গজনি এই সময়ের ভেতর মোট 17 বার ভারত আক্রমণ করে। এর ভেতর 1025 সালে তার 15 নম্বর আক্রমণ সব থেকে ফেমাস ছিল, সোমনাথ মন্দির আক্রমণ। 2011 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে বাংলাতে যখন লক্ষণ সেনের শাসন চলছিল, মানে সেন বংশ, সেই সময় এখানে কোন মুসলিম আক্রমণ হয়। তো লক্ষণ সেনের সময় মোটামুটি 1203-4 খ্রিস্টাব্দে এই এরিয়াতে আক্রমণ হয় বখতিয়ার খলজির। এই একই কোশ্চেন 2021 সালের প্রিলিমিনারিতে এসেছিল যে 1203 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেছিলেন কে। তো 1203 খ্রিস্টাব্দে এই বাংলা আক্রমণ করেছিলেন বখতিয়ার খলজি। 2022 সালের মেন্স আর 2020 সালের মেন্সেও প্রশ্ন এসেছিল যে আরবদের সিন্ধু বিজয় এই ঘটনা কোথায় লেখা রয়েছে, মানে কোন বইতে লেখা রয়েছে। তো আরবদের ভিতর মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু প্রদেশ জয় করেছিলেন। এই সিন্ধু প্রদেশের জয়ের ঘটনা নিয়েই লেখা রয়েছে একটি গ্রন্থ চাচনামা। চাচনামা গ্রন্থ বা চাচনামা বইতেই
আরবদের এই সিন্ধু জয়ের ঘটনা লেখা রয়েছে। 2020 সালের মেন্সে আরো একটি প্রশ্ন এসেছিল যে মইসুদ্দিন মোহাম্মদ বিন শাম, মইসুদ্দিন মোহাম্মদ বিন শাম এটা কার নাম ছিল? এই নামটা ছিল মোহাম্মদ গরির। মোহাম্মদ গরির আর এক নাম ছিল মইসুদ্দিন মোহাম্মদ বিন শাম। 2020 সালের মেন্সে আরো একটা প্রশ্ন এসেছিল যে মেহমুদ গজনির পিতার নাম কি ছিল? তো মেহমুদ গজনির পিতার নাম ছিল সবুক্তগিন বা সুবক্তগিন। 2020 সালের মেন্সে আরো দুটো তিনটে প্রশ্ন এসেছিল এখান থেকে যে আরবরা যখন সিন্ধু আক্রমণ করে তখন এই সিন্ধু সাম্রাজ্যের রাজা কে ছিল বা এই সিন্ধ প্রদেশের রাজা কে ছিল? তো এই সিন্ধ প্রদেশের রাজা ছিল রাজা দাহির সিং। এছাড়াও প্রশ্ন এসেছে যে শাহনামা এর রচনা করেছিলেন ফিরদৌসি। ফিরদৌসি কার দরবারে ছিলেন? তো ফিরদৌসি ছিলেন মেহমুদ গজনির দরবারে। মেহমুদ গজনির দরবারে তিনজন ইতিহাসবিদ ছিলেন, উতপি, ফিরদৌসি আর আলবারুনি। এর ভেতর ফিরদৌসি রচনা করেছিলেন শাহনামা। আরো একটি প্রশ্ন ছিল যে মেহমুদ গজনি সোমনাথ আক্রমণ করেছিলেন কবে? তো গজনি প্রথমবার সোমনাথ মন্দির লুট করে বা আক্রমণ করে 1025 খ্রিস্টাব্দে, তবে পরে আরো একবার তিনি আক্রমণ করেন পরের বছর মানে 1026 খ্রিস্টাব্দে। তো এই হলো মেডিয়েভাল হিস্ট্রি থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন। এছাড়াও মেডিয়েভাল হিস্ট্রিতে অন্যান্য অনেক সাম্রাজ্যের বিষয় আছে, যেমন বিজয়নগর, বাহমনি, বাংলার ইলিয়াস শাহী বংশ, এই সমস্ত বিভিন্ন আছে। তো এগুলো যেহেতু আমরা এখনো ক্লাসটা করাইনি, ফলে ওই সমস্ত জায়গা থেকে প্রশ্ন এখন ডিসকাস করছি না। এর পরের ক্লাসে গিয়ে আমরা বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। তখন বিজয়নগর সাম্রাজ্য পড়ার সাথে সাথে সেখান থেকে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোও দেখে নেব। আর তারপর বাহমনি, বাংলা, তারপর মুঘল সাম্রাজ্য, এইভাবে পরপর আসবে আর পরপর সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোও দেখে নেব। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে বিজয়নগর সাম্রাজ্য নিয়ে।